আসসালামু আলাইকুম। প্রিয়তমা সিনেমার একটি ফার্স্ট লুক, মিউজিক ডিপার্টমেন্ট, সিনেমার গল্পের শেষ 30 মিনিট, রাজকুমারে ভিন্ন এক সাকিব সাথে অন্যরকম একটি গল্প, তুফানে আউটস্ট্যান্ডিং মেকিং স্টাইল এবং লার্জার দেন লাইফ কিন্তু কম বাজেটে এরকম একটা সিনেমা দর্শকদের উপহার দেওয়ার দারুণ চেষ্টা। দরদে দারুণ এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার, গতানুগতিক গল্পের ধারা থেকে বের হয়ে এসে নতুন কিছু করার চেষ্টা এবং এই প্রথম ঈদ ছাড়া কোনো সিনেমা আসলো, এটা একটা বিশাল সাহসিকতা। প্রিয়তমা, রাজকুমার, তুফান এবং দরদ, এই চারটি সিনেমা শুধু শাকিব খানের কেরিয়ার নয়, বরং বাংলা সিনেমার দর্শকদের এক্সপেকটেশন এবং চাহিদাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। তাহলে আসলে ব্যাপারটা কি দাঁড়ালো? সামনের রাস্তাটা কি শাকিব রাফিদের জন্য আরো অনেক বেশি সহজ মসৃণ হয়ে গেল? উত্তরটা হচ্ছে না, কারণ একটা চিরন্তন সত্য আছে, সাকসেস ইজ নেভার এন্ডিং, ফেইলার ইজ নট ফাইনাল। সফলভাবে গত চারটি সিনেমা গত হয়ে যাবার পর বর্তমানে বাংলা সিনেমার দর্শকদের এক্সপেকটেশন এবং চাহিদার যে লেভেল, সেটা আরো কয়েক ধাপ উপরে উঠে গেছে। আগের যে কোনো সময়ের তুলনায় সামনে আসন্ন সিনেমাগুলো নিয়ে দর্শকদের চাহিদার জায়গাটা অনেক বেশি বড় হয়ে গেছে। এসব বিষয় নিয়ে শাকিব খান তথা মেকারদের অবস্থানটা কেমন, মানে তাদের সচেতনতার জায়গাটায় তারা কতটুকু সচেতন, চলুন আমার দৃষ্টিকোণ থেকে একটু বিস্তারিত আলোচনা করি। সিনেমার গল্প এবং চিত্রনাট্য নিয়ে আরো অনেক বেশি সচেতন হতে হবে। আমরা যদি খেয়াল করি, প্রিয়তমা থেকে লাস্ট দরদ, চারটা সিনেমা টোটাল, এই চারটা সিনেমা নিয়েই দর্শকের একটা বড় অংশের আপত্তির প্রধান জায়গাটা ছিল যে গল্পের প্রেজেন্টেশন বা গল্পে কি যেন একটা নাই অনুভূতি হয়েছে। এমনটা কেন হবে? এরকমটা হওয়ার কোনো কথা না, কারণ আমাদের বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হলে টুকিটাকি যে সমস্ত বিষয় আছে, বিশেষ করে সিনেমার গল্প, সেখানে খুব বেশি নজর দিতে হবে। এখন তাদের এই সমালোচনাটাকে অবশ্যই ইতিবাচকভাবে নিয়ে, কি কমতি ছিল গল্পে, কি থাকলে শেষ ফিনিশিংটা আরো দারুণ হতে পারতো প্রত্যেকটা সিনেমার, সেই বিষয়গুলোতে মেকারসদের হস্তক্ষেপ, মেকারসদের চিন্তা ভাবনার জায়গাটা আরো বড় করতে হবে। ফার্স্ট লুক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্ষেত্রে শুটিং টাইমে সেট থেকে হিরোর লুক, মানে কেন্দ্রীয় চরিত্রে যে হিরো আছে, সেই হিরোর লুকটা যেন এইভাবে লিকড না হয়। সিনেমাতে হিরোর লুকটা সিনেমাতে গিয়ে দেখলে অথবা ফার্স্ট লুকের মাধ্যমে দেখলে আমার মনে হয় যে সব থেকে বেশি আশ্চর্য হয় দর্শক। আমরা দেখেছি প্রিয়তমার সময় আচমকাই একটা লুকের মাধ্যমে আমরা কিভাবে প্রভাবিত হয়েছিলাম। সো এরকম আচমকাই একটা ফার্স্ট লুক দেখতে পারলে সেটা সিনেমার জন্য অনেক বেশি কার্যকর। কিন্তু আমরা যদি আগেই দেখে ফেলি, তাহলে আস্তে আস্তে সিনেমার প্রতি আগ্রহটা ওইভাবে থাকে না, বা সিনেমা দেখতে গিয়ে মনে হয় যে এই লুক তো আমি আগেই দেখেছি। নতুনত্ব বলে যে একটা ব্যাপার, সেটা মনে দাগ কাটতে পারে না যদি আগেই লুকগুলো রিভিল হয়ে যায়। আর সেই জায়গাটাতেই আমার মনে হয় প্রিয়তমার পরে তুফান যতটুকু করে দেখাইতে পারছে, তারপরে যে সিনেমাগুলো, যেমন দরদের কথা যদি বলি, দরদ তো একটা হজবরল অবস্থা করে ফেলছে, লুকগুলো সব আমরা আগেই দেখে ফেলছি, কোনো রকম কোনো টুইস্ট কিচ্ছু ছিল না। সো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো স্কোপ নাই যদি আমরা বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে চাই। সিনেমায় ব্যবহৃত প্রপস সম্পর্কে বাংলা সিনেমার মেকারসদের আরো অনেক বেশি সচেতন হওয়ার জায়গা আছে। অ্যাটলিস্ট টেকনিক্যাল ভাবে সব থেকে সফল, সব থেকে আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হচ্ছে তুফান, অথচ সেই তুফান সিনেমাতে তুফান ক্যারেক্টার একটা মিনি গান ব্যবহার করে। সেই মিনি গানে যে বুলেটের ছড়াটা থাকার কথা, সেই বুলেটের ছড়াটা কিন্তু আমরা ওখানে দেখতে পাই না, অথচ এটা বাস্তবিকতার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। বাস্তবে হইলে মিনি গানের পেছনে যদি আপনার ওই ছড়াটা না থাকে, বুলেটের ছড়াটা না থাকে, তাহলে গুলি কেমনে বের হবে ভাই? কথা বুঝতে পারছেন? ফায়ারিং এর সময় ওই মিনি গানের পেছনে গুলির ছড়াটা, বুলেটের ছড়াটা আমরা এখানে মিসিং পাচ্ছি। তার মানে কি এই ব্যাপারটা মেকারসদের চোখে পড়ে নাই, অথবা তারা আসলে হয়তো আলসামি কইরা বা কোনো একটা কারণবশত ওই ব্যাপারটাতে গুরুত্বই দেয় নাই, ভাবছে যে এইটা তো সিনেমাই। কিন্তু না ভাই, যদি বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হয়, বিশ্বের সমস্ত দর্শকদের যদি আমাদের সিনেমার প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে অবশ্যই এরকম সিনেমা নির্মাণ করতে হবে যেখানে কোনো ভুল নাই বললেই চলে। হ্যাঁ, ভুল ত্রুটি হবে, কিন্তু এতটাই এরকম না যেটা নিয়ে দর্শক খুব সহজেই সমালোচনা করতে পারবে। সিনেমার ফাইটিং এ নতুনত্ব আনতে হবে, বৈচিত্র্যময়তা থাকতে হবে। বাংলাদেশি সিনেমায় গতানুগতিক একই রকম ফাইট দেখা যায়। প্রয়োজনে বাংলাদেশি নায়ক এবং ভিলেন উভয়কে চাপ দিতে হবে যে তোমরা ফাইট ট্রেনিং করে আসো, তোমাদেরকে সময় দিচ্ছি। এছাড়া ডিওপি এবং ফাইট ডিরেক্টরের উপর অনেক কিছু নির্ভর করে। ফাইট ডিরেক্টর এবং তার একটা আলাদা টিম থাকবে, সেই টিমটা কেমন হবে, বাংলাদেশে এগুলো নিয়ে কোনো কাজই করা হয় না। বাংলাদেশের এফডিসির কাজ কি ভাই? এফডিসির কাজ এগুলা, ঠিক আছে? এই ধরনের যে ক্যামেরার পেছনে যারা ওয়ার্ক করে, যারা হচ্ছে একজন হিরোকে দেখায় দেয় কিভাবে ফাইট করতে হবে, ডিরেকশন দেয়, ফাইট ডিরেক্টর থেকে শুরু করে তারপর ডিওপি, একজন ডিওপি যদি ঠিকঠাক মতো ক্যামেরাই না ধরতে পারে, অ্যাঙ্গেল ঠিক না রাখতে পারে, তাহলে ফাইটগুলো দেখতে ন্যাচারাল লাগবে না। সো এই ব্যাপারগুলোতে আরো অনেক বেশি সচেতন হতে হবে। অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকলে কোনোদিন ভালো কিছু সম্ভব না, কারণ অন্য দেশের যারা কলাকুশলী আছে তারা টাকা পেয়ে কাজ করতে আসে, দেশের কোনো টান থাকে না। দেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ভেতরে ডেডিকেশন থাকার যে ব্যাপারটা, সেটা কাজ করে না। জাস্ট কিছু টাকার বিনিময়ে আসে, সেটাও খুব কম টাকা,
যে টাকা তারা অ্যাভেলেবল ইনকাম করতেছে, সো তারা তাদের বেস্টটা এখানে দিবে না, কখনো দেয়ও নাই। আজ অব্দি এটা শুনলাম না যে অমুককে অমুক দেশ থেকে আইনা তারা খুব বেশি একদম ফাটায় ফেলছে। বাংলাদেশে যে এই যে মুম্বাই থেকে ফাইট ডিরেক্টর ভাড়া করে আনে বা ক্যামেরাম্যান অথবা যে কোনো ধরনের কলাকুশলী, তাতে কি খুব বেশি ফলপ্রসূ হয়? যেই রেজাল্টটা আসলে পাওয়ার কথা সেটা কি আমরা পাই? একজন সাউথের ডিরেক্টর যেভাবে সাউথের সিনেমা ডিরেক্ট করতে পারে, ঠিক সেভাবে কি একটা হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা তারা পরিচালনা করতে পারবে? পারবে না, কখনোই পারবে না, কারণ একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। ডেডিকেশনের জায়গা থেকেও অনেকটা দুর্বল হয়ে যায় তারা। নিজের দেশ নিজের সিনেমা ফিলটাই অন্যরকম, সেখানে কিছু টাকা কম পেলেও ইচ্ছা হয় যে এইটা আমি ভালোভাবে নির্মাণ করব। এটা বুঝতে হবে। সামনের সিনেমাগুলোতে এই যে পরিচালকরা আছে, অনন্য মামুন, রায়হান রাফি, হিমেল আশরাফ বা যারা আছে, তাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত ব্যাপারগুলা। সবাই মিলে চেষ্টা করলে, এগুলো নিয়ে বসলে, তাহলে নিশ্চয়ই এগুলোর একটা সমাধান আনা সম্ভব। নতুন মুখের সন্ধান করতে হবে। বারবারই বলি, নতুন মুখের সন্ধান বলতে শুধু নায়ক নায়িকার কথা বোঝায় না, পার্শ্ব চরিত্রগুলা, এইগুলোর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এদের পেমেন্ট বাড়াইতে হবে, রেমুনারেশন বাড়াইতে হবে, ভালো আর্টিস্ট চুজ করতে হবে, স্টানম্যান, টেকনিক্যাল ক্রু যারা আছে, সিনেমায় যাদেরকে দিয়ে অ্যাকশন স্টান করানো হবে তারা যেন যোগ্যতা সম্পন্ন হয়, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। যদি এত কিছু করা নাও সম্ভব হয়, অ্যাটলিস্ট এইটা খেয়াল রাখতে হবে যে ফাইটটা দেখা যেন দর্শক বোরিং না হয়, শুধুমাত্র স্লো মোশন দিয়ে যেন খতম করে না দেওয়া হয়। স্লো মোশন ভাই এখন টিকটকাররাও করতে পারে। আমি সবসময় আরেকটা কথা বলি, একটা সিনেমার প্রাণ হচ্ছে ওই সিনেমার গান। সিনেমার গানগুলো ভালো হলে অটোমেটিক্যালি সিনেমার জন্য একটা প্রমোশন হয়ে যায়, হিউজ একটা প্রমোশন হয়ে যায়, যেটার প্রমাণ আমরা পেয়েছি। দেখেন, 2টা সিনেমা এই 4টার মধ্যে সবচেয়ে সফল, তুফান এবং প্রিয়তমা। 2টা সিনেমার গানগুলোই দুর্দান্ত সাড়া পেয়েছিল। আর গানগুলো যখন হিউজ পরিমাণে সাড়া পায়, ভাইরাল হয়ে যায় একদম, তখনই বিশ্বের যত দর্শক আছে সবার দ্বারে দ্বারে পৌঁছে যায় সিনেমাটা। যেই ব্যাপারটাই কিন্তু দরদ এবং রাজকুমার অনেকটা পিছিয়ে ছিল, যার ফলাফল আপনারা দেখতেই পারতেছেন। তো পরবর্তী প্রজেক্টগুলোতে যেগুলো আসতেছে, এই যে বরবাদ আসতেছে, এগুলোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো মাথায় রাখা খুবই জরুরি। সিনেমাতে সবসময় ওয়ান ম্যান শো দেখতে ভাল লাগে না। বাংলাদেশি সিনেমায়, বিশেষ করে শাকিব খানের সিনেমায় ইদানিং এইটা একটু বেশি দেখা যাচ্ছে। মানে একটার পর একটা সিনেমা আসতেছে, কিন্তু প্রায় সিনেমার কনসেপ্ট সেম টু সেম, যে সেখানে শুধু শাকিব খান সর্বময়, একদম পুরো সিনেমা জুড়ে শুধু শাকিব খানই গুরুত্ব পেয়েছে। এছাড়া আরেকটা পার্সনকে দেখা যাচ্ছে না, যে পার্সনটা শাকিবের সাথে টেক্কা দিয়ে অভিনয় করে যাচ্ছে বা টেক্কা দেওয়ার মতো কোনো ক্যারেক্টার। অথচ একটা সিনেমাকে আরো বেশি এঙ্গেজিং করার জন্য, দর্শকের কাছে আরো বেশি প্রাধান্য পাওয়ানোর জন্য একটা এমন ক্যারেক্টারের প্রয়োজন হয়, যে ক্যারেক্টারটা কেন্দ্রীয় যে চরিত্র সেইটার সাথে হাড্ডাহাড্ডি একটা লড়াই যাবে। আর এই ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমাতে, সেটা লক্ষ্য করতেছি না। এবার সামনের সিনেমাগুলোতে আমি আশা করব মেকার্সরা এই ব্যাপারটা মাথায় রাখবেন। অর্থাৎ আশা করছি শাকিবকে টেক্কা দেওয়ার মতো কোনো একটা শক্তিমান ভিলেনের দেখা নেক্সট সিনেমায় আমরা পাবো। তো বন্ধুরা, আমরা সবাই জানি আগামী ঈদ উল ফিতরে শাকিব খানের আপকামিং সিনেমার নাম বরবাদ, যে সিনেমার পরিচালনা করেছে মেহেদী হাসান হৃদয়। সিনেমাটার বাজেটও নাকি অনেক বেশি। শুধু বাজেট বেশি হলে তো হবে না, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে কাজের মিলও থাকতে হবে। যে সমস্ত আপডেট হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে এই যে আজকে ভিডিওতে এত আলোচনা করলাম, যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেই বিষয়গুলো বরবাদ সিনেমায় গিয়ে সম্পূর্ণ হবে। বরবাদে ওই ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটবে না, যেই ভুলগুলো গত 4টা সিনেমায় ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো নিয়ে আপনার মতামত কি।